এটা হচ্ছে যে ভারত ইতিমধ্যেই হাদির হত্যাকারী দুজনকে বলে সন্দেহে গ্রেপ্তার করেছে। আমি কলকাতার সাংবাদিকদের কাছ থেকে শুনছি, সে নাকি জামায়াত এদেরকে নাকি দায়ী করছে যে ওই হত্যাকাণ্ডের সঙ্গে। সেটা এখন দেখা যাক, পুলিশ অফিসিয়ালি কিছু বলে। সেজন্য আমি ওটাকে সাংবাদিকদের কথা বলেই বলছি, কিন্তু আমাদের পুলিশের না, সরকারি এটা আমরা ভিডিও অনলাইনে ভিডিও পাওয়া যাচ্ছে। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছিলেন হ্যাঁ, এবং সে বলছিল এটার সঙ্গে আমরা জড়িত, আমি জড়িত না, এবং হচ্ছে এটা সে জামাতের প্রোডাক্ট, সে একটা জঙ্গি, জামাত এটা করতে পারে, সেটা বলছিল। আবার তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে ফুটেজে আপনাকে দেখা গেছে, তো সে বলছিল আমি গুলি করি নাই। সে ওটা, এটা অনলাইনে পাওয়া যাচ্ছিল যেটা। হাদি হত্যার এই এই লোকটার বিষয়ে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত বলে আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত তারা কনসুলার অ্যাক্সেস পায় নাই। না, কনসুলার অ্যাক্সেস পাওয়ার নিয়ম হচ্ছে যে যেটা আমি জানলাম খোঁজ করে, সেটা হচ্ছে কনসুলার অ্যাক্সেস তখনই কারণ কনসুলার অ্যাক্সেস এর অর্থ কি? অর্থ হচ্ছে সে বাংলাদেশের নাগরিক কিনা সেটা বাংলাদেশের দূতাবাস তারা গিয়ে নিশ্চিত করবে। সেটা তখনই হবে যখন তদন্তটা সম্পূর্ণ হয়ে তাকে সাধারণভাবে বিচার না শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে রাখা হবে। কারণ কনসুলার অ্যাক্সেসটা দেওয়া হয় জেল হাজতে। কনসুলার অ্যাক্সেসটা থানায় দেওয়া হয় না। তো জেল হাজতে সে গেছে ঠিকই, তাকে পাঠানো হয়েছে আগামী ২রা এপ্রিল আবার পুনরায় তাকে কোর্টে তোলা হবে। আ তারপরে হয়তো কনসুলার অ্যাক্সেস হতে পারে। কিন্তু এখন হবে না এই কারণেই যে এখন ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি একটা বৃহত্তর কোনো ষড়যন্ত্রের আভাস তারা পাচ্ছে। সেই হিসাবে তারা এদের দুজনকে ধরে জানতে চায় যে এরা যদি গুলি করে থাকে এবং গুলি করা যদি এদের পেশা হয়ে থাকে, তাহলে এরা কি জুলাই আগস্টেও গুলি করেছিল কিছু? সেই তথ্যগুলো জানা এদের থেকে জানা জরুরি। ফলে এই মুহূর্তে সেই জন্য সেই তথ্যগুলো না জানা পর্যন্ত কারণ এরা নিজেরা কেউ দাবিও করেছে যে তারা প্রফেশনাল শুটার। তারা গুলি করে থাকে। তো এই গুলিটা জুলাই আগস্টে করেছিল কিনা সেই তথ্যগুলো তাদের থেকে জানা যাবে, বা কে তাদের নির্দেশ দিয়েছিল গুলি করতে। যদি গুলি করে থাকেও অন্যত্র, এইটাতে হাদির ক্ষেত্রে না হলেও। সেগুলো ফলে অনেক কিছু ভবিষ্যতে অনেক তথ্য প্রকাশ হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। সেই কারণে কনসুলার অ্যাক্সেস দিতে একটু দেরি হতে পারে। একজন বাংলাদেশী, একজন সাধারণ নাগরিক যিনি স্ত্রীর চিকিৎসা উপলক্ষে ভারতে গিয়েছেন, তিনি সেখান থেকে আমাকে জানাচ্ছিলেন ভারতে এখন পর্যন্ত মনোভাব হচ্ছে, তাকে সবাই জিজ্ঞেস করছিল যে ওখানে ধরে ধরে নাকি হিন্দু মারে, জিজ্ঞেস করছিল একজন। আরেকটা ব্যাপার ওনার মনে হয়েছে, যার সঙ্গে আলাপ করেছেন, শেখ হাসিনা ভারতীয়দের কাছে এত জনপ্রিয় যে ভারত সরকার চাইলেই কিন্তু তাকে কখনো বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না। ভারতে তিনি এতটাই ভারতের সাধারণ মানুষের কাছে মাঝে শেখ হাসিনার তিনি জনপ্রিয়তা এতটাই জনপ্রিয়, ভারত সরকার চাইলেই কোনোদিন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হ্যাঁ, এই পারবে না। বিষয়ে তো আমি অনেক জায়গাতেই বলে থাকি, এবং ভারতের ৮০ ভাগ মানুষ তারা আওয়ামী লীগকে পছন্দ করে, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে, এবং বঙ্গবন্ধুর জন্মদিন তো ঘটা করে দিল্লিতে পালিত হয়, আমাদের জাতীয় প্রেস ক্লাবে পালিত হয়েছে। তো কারণ সেখানে একমাত্র বঙ্গবন্ধুর দীর্ঘ একটি প্রতিকৃতি আছে। আমরা সযত্নে রেখেছি সেটা। কোনো কেউ দাবি করলেও সেই প্রতিকৃতি ওখান থেকে সরানো হবে না। সবসময় ওটা থাকবে চিরস্থায়ী। এটা দ্বিতীয় আমরা ৩২ নম্বর বলে থাকি। কারণ সিঁড়িতে আমরা ছবিটা রেখেছি। যারা এসছিলেন সম্প্রতি আওয়ামী লীগ নেতারা, তারা সেই সিঁড়িতে দাঁড়িয়ে তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবি তুলে তারা গেছেন, এবং যারাই আসে বাংলাদেশের তারা সকলেই ওখানে আসেন। আমি বলছি সেটা সব রকম সব দলেরই, সব পক্ষের লোকেরা, আমি জামায়াত শিবিরের কথা বলছি না, কিন্তু যারা আওয়ামী লীগ নন এমন অনেক মানুষও আসেন আরকি, যারা রাজনৈতিক, যারা আসতে পারেন। তো তুমি যেটা বললে সেটা এটা এই পারসেপশনটা ইউনূস আমলে ঘটেছে। দেখো আমাদের ভারতের পার্লামেন্টে একটা জবাবে বলা হয়েছে যে এই সময়ে ইউনূস আমলে ৩১০০ হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে। ৩,১০০। তো এই ঘটনাটা ১ম এ তো ইউনূস সরকার যেগুলো অস্বীকার করত না, যেগুলো বাড়িয়ে বলা হচ্ছে।
ভারতের পার্লামেন্টে তো বাড়িয়ে বলার কিছু থাকে না। সেখানে তো সঠিক তথ্যের ভিত্তিতে বলা হয়। ঘটনাগুলো তাদের লিপিবদ্ধ থাকে। বাংলাদেশের যে ভারতীয় হাই কমিশন আছে তারা তথ্য পাঠায়, তার ভিত্তিতে হয়ে থাকে। তো সেই ফলে একটা গোটা ভারতে পারসেপশন আছে এবং এটা ঘটনা যে হিন্দুদের প্রতি খুব অত্যাচার করা হয় বেশ। কিন্তু হিন্দুর সঙ্গে, সঙ্গে যে আওয়ামী লীগপন্থী যারা আছেন বা আওয়ামী লীগ সাধারণ কর্মী যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের উপরও অত্যাচার হয়। তো সেটার থেকে এখানে প্রচারটা বেশি হয় যে হিন্দুদের উপরে। যেহেতু হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ভারতে বেশি, সর্বাধিক। আর জনপ্রিয়তা তুলে দিতে পারবে কি পারবে না সে তো পরের কথা। তুলে দেওয়ার প্রশ্নটা তো হচ্ছে ওটা আইনি প্রশ্ন। ওটা আইন ভিত্তিক, আইনে বন্দি প্রত্যর্পণ চুক্তি যেটা ইউনূস সরকার এসেও সেই চুক্তিটা বাতিল করেননি। নতুন চুক্তি করার চেষ্টা করেননি। ফলে যে চুক্তিটা রয়ে গেছে শেখ হাসিনার সময়ে তৈরি করা সেই চুক্তিটার ভিত্তিতেই সমস্ত যাবতীয় সিদ্ধান্ত হবে। আর এটা ঘটনা যে ভারতের ব্যুরোক্রেসি বলো, ব্যুরোক্রেসিতেও কথা বলে দেখেছি, যখন বলেছি না তিনি আমাদের অত্যন্ত প্রিয় পাত্র এবং আমরা সেই সময় ভারতের সঙ্গে তার যে সম্পর্ক করার ক্ষেত্রে তিনি যে ভূমিকা পালন করেছিলেন, যেটাকে বাংলাদেশিরা প্রচার করে বা জামায়াতিরা প্রচার করে ভারতের প্রতি আত্মসমর্পণ। তারা কিন্তু এখন কোনো প্রশ্ন আর করেন না যে চীনের হাতে তুলে দেওয়াটা আত্মসমর্পণ কিনা বা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করাটা আত্মসমর্পণ কিনা, যেটা বাংলাদেশের পত্র-পত্রিকায় সমালোচনা হচ্ছে যে তাই না? তো সেটা আত্মসমর্পণ নয়। সেটাতে ইউনূস আত্মসমর্পণ করে গেছেন। বাকি সবাই এখনো সবাই সেটা মেনে নিচ্ছে। মানতে বাধ্য। মানতে বাধ্য। না মানলে আমেরিকা আবার একটা রেজিম চেঞ্জ করে দেবে। তো আমেরিকার কথা শুনে থাকতেই হবে। কোনো উপায় নেই। সেটা তো শেখ হাসিনা করেননি। শেখ হাসিনা আমেরিকার কথা শুনলে তাকে ক্ষমতা থেকে যেতেই হতো না। তিনি মহা আনন্দে রাজত্ব করে যেতে পারতেন। এই গণতন্ত্র ফণতন্ত্র না ওই আমেরিকা ভুলে যেত। যদি শেখ হাসিনা আমেরিকার সঙ্গে এই চুক্তিটা করে দিত। ওই কোথায় গণতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যেগুলো এখন ঘটছে, সেগুলো নিয়ে আমেরিকা যেমন নীরব, কোন কথা বলে না। শেখ হাসিনা যদি মেনে নিতেন তাহলে তখনও নীরব থাকতো। আমেরিকা তার নিজের স্বার্থ দেখে, সোজা কথা। সেই স্বার্থটা দেশকে বাঁচিয়ে রেখেছিলেন শেখ হাসিনা। এই কারণেই তাকে সরানো জরুরি ছিল। সেই কথাটা ভারতীয়রা বিশ্বাস করে। দিল্লি প্রেস ক্লাবের যে কথাটা বললেন যে আওয়ামী লীগ নেতারাও সেখানে গিয়ে সেই প্রতিকৃতির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। সেই অনুষ্ঠানটা নিয়ে কিন্তু এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা কল্পের এর আউটকামটা কি? এটা কি ফ্লপ করেছে কিনা? ফ্লপ করার কারণে কি এটার কৃতিত্ব নেওয়া হচ্ছে না? এমন একটা আউট কথাবার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। আছে এবং সেটা হচ্ছে মানে আমি বলব যে সম্পূর্ণ তথ্য না জানার কারণে বা যে বা যারা তথ্যটা তো ১ম গেছে লন্ডনে, তাই না? আকাশপথে যেতে বহু তথ্য আকাশপথে পড়ে গেছে আরকি। শেষ পর্যন্ত গিয়ে যেটুকু পৌঁছেছে তার ভিত্তিতেই সংবাদ লেখা হয়েছে। ফলে সেটা তো সত্য সংবাদ নয়। আর ১ম কথা কেউ এটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা করে কোনো বৈঠক তো ছিল না। এটা ছিল একটা আ মানে কি বলা যায়? একটা সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার একটা বৈঠক ছিল এবং সেটা সবটাই ছিল ইফতারের সময়ের পরে। কারণ এই মিটিংটাই হওয়ার ঠিকই ছিল রাত্রি ৮ঃ০০ র পরে। কারণ যারা আসার কথা তারা আ ইফতার করে তবে তারা এসেছিলেন। প্রেস ক্লাবে কোনো ইফতার হয়ও না। আর কোনো ধর্মীয় অনুষ্ঠানই হয় না। ইফতার কেন? হিন্দুদেরও কোনো অনুষ্ঠান হয় না। তো এখন সেখানে সেইটা একটা ভ্রান্ত ধারণা ছিল। এখন ফ্লপ না সফল সেটা আমি তো কিছু বলতে পারব না। কারণ হচ্ছে তারা সেটা তাদের ব্যাখ্যা করার স্বাধীনতা আছে, তারা ব্যাখ্যা করুন। কিন্তু আমি জানি ১৪-১৫ জন ১ম সারির সাংবাদিক সেখানে ছিলেন। যেহেতু আমিও আমন্ত্রিত ছিলাম। আ তো ফলে আমি সেখানে দেখেছি কারা উপস্থিত ছিলেন। যাদের সকলের ছবি ওঠেনি, আম তারা তো চিনতে পারেননি অনেককে। ছবিতে যারাও আছেন। ছবিতে বিবিসির সাংবাদিক আছেন, ছবিতে টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিক আছেন। কিন্তু তাদের কথা তো ছাপাও হলো না। হয়তো চেনেন না বলে আরকি। সেটা তাদের দুর্ভাগ্য। কিন্তু তাদেরকে ব্রিফ করা হয়েছে এখান থেকে ইন্ডিয়া টুডে ছিল। কিন্তু ইন্ডিয়া টুডেকে আমন্ত্রণই জানানো হয়নি। কারণ ইন্ডিয়া টুডে একটা টেলিভিশন চ্যানেল। এখানে মূলত প্রিন্টের লোকেরা ছিল। হিন্দুস্তান টাইমস, হিন্দু
এদের সঙ্গে কারোর সঙ্গে তারা কথা বললেই জানতে পারবে। কিন্তু তারপরে ধরো টাইমস অফ ইন্ডিয়া বললাম, ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা, একটা টেলিভিশন ছিল নেটওয়ার্ক 18 এ। সেই কারণ হচ্ছে সে বাংলাদেশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কভার এখানে ডিপ্লোম্যাটিক এডিটররা ছিলেন সমস্ত। যেরকম বাংলাদেশে আছে না ডিক্যাব, সেরকম আরকি। তারা ছিলেন উপস্থিত। অনুপস্থিতির মাধ্যমে অনুপস্থিত বলতে আমার মনে হচ্ছিল ২ জন জানিয়েছিল যে তারা আসতে পারবে না। তারা একজন বিদেশ সফরে গেছিল কাজাখস্তানে। আরেকজন সম্ভবত সে এই ইসরায়েল-ইরান যুদ্ধ কভার করতে গিয়েছিল। ফলে সেইজন্য সে আসতে পারেনি। ১৪ জন তো ছিল। আর ধরো প্রেস ক্লাবের সভাপতি, নির্বাচিত সভাপতি তিনি ছিলেন সঙ্গীতা বড়ুয়া বিশারদী। সাধারণ সম্পাদক ছিলেন তিনি মোহাম্মদ আফজল ইমাম। এছাড়া প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার যারা ম্যানেজিং কমিটির সদস্য তাদের অনেকে ছিলেন। সব মিলিয়ে সেটা সংখ্যাটা প্রায় আমি বলছি সাংবাদিক হিসেবে ধরলে ১৪-১৫, প্রেস ক্লাবকে ধরে নিলে জনা ২০। মানে যে রুমটাতে হয়ে থাকে ওই রুমটাতে ২০ জনেরই জায়গা হয়। আর আওয়ামী লীগের নেতারা তো বেশি কেউ আসেননি, তারা ২ জন এসেছিল। একজন নানক সাহেবের ছবিতে দেখা গিয়েছে। আর ২য় জন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। যেহেতু তার ছবি বেরোয়নি সেইজন্য আমি তার নাম বলছি না। তা নানক ভাইও চাননি যে তার নামটা কেউ তাদের মধ্যে থেকে হঠাৎ প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় তুমি গেছো, আ দেখেছো দরজা খোলা, এখানে কোনো সিকিউরিটি চেক ফেক নেই। ফলে এখানে অবারিত দ্বার। এখানে সবাই ঢুকে পড়তে পারে। আসলে ঢুকে পড়েছে, কেউ হয়তো এসেছে, কোনো গোয়েন্দা সূত্রে আসতে পারে বা অন্য কোনো যারা পছন্দ করেন না আওয়ামী লীগের এমন কেউ এসে পড়তে পারে। কিংবা আওয়ামী লীগের মধ্যেই হয়তো থাকতে পারে কেউ যে তারা হয়তো অতিরিক্ত মাত্রায় বা আওয়ামী লীগের অন্য কোনো গোষ্ঠীর যারা এদের পছন্দ করেন না তাদেরকেও এসে ছবি তুলে বিভ্রান্ত করে ওই প্রচারটা যে হচ্ছে না, এটা হওয়ার একটা বড় কারণ আমাকে একজন মানে বাংলাদেশের এক বড় সাংবাদিক আমাকে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, আমি বললাম এটা হচ্ছে কেন এরকম? তো ১ম এ বললেন যে এটা হওয়ার একটা বড় কারণ কি জানেন? বড় কারণ হচ্ছে অনেকের ধারণা হয়েছে কিছুদিনের মধ্যেই শেখ হাসিনা গোটা পার্টিটাকে রিঅর্গানাইজ করবে। তো কে থাকবেন, কে বাদ যাবেন, অন্য কেউ যাতে ঢুকতে না পারে। এমন একটা ধারণা থেকে পরস্পরের বিরুদ্ধে এরকম একে অপরকে ফ্লপ দেখানোর একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। এইটা বাংলাদেশের ইতিহাসে সবসময়ই আছে। এটা কিন্তু সব দলেই আছে। বিএনপিতেও আছে এবং তুমি যদি আমি কয়েকদিন আগে একটা বই পড়ছি বাংলাদেশ কলকাতা থেকে প্রকাশিত হয়েছে 'ধানমন্ডি ৩২' বলে। সেখানেও বঙ্গবন্ধুর বা বিখ্যাত এক সাংবাদিক তিনি লিখেছেন 'ব্লান্ডার্স অফ মুজিব' বলে একটা বই। সে বইতে লিখেছেন সেই সময় কি ধরনের কাণ্ড ঘটতো আওয়ামী লীগের নেতাদের মধ্যে পারস্পরিক। সেরকম একটা ঘটনা এখনো আছে, এটা থাকবে। এটা মানুষের এটা হিউম্যান টেনডেন্সি, কিছু করার নেই। আ এ নেতা বি নেতাকে পছন্দ করবেন না। বি নেতা আবার সি কে পছন্দ করবেন না। সি আর ডি মিলে আবার এবির বিরুদ্ধে একত্রিত হবেন। এটা খুব স্বাভাবিক ঘটনা। সব রাজনৈতিক দলই হয়ে থাকে। এটার একটা বড় কারণ এই প্রচারটা, যেটাকে ফ্লপ দেখানো, মানে যারা ফ্লপ দেখাতে চাইছেন তাদের অন্য ধারণা আছে তারা বোধহয় বাদ পড়ে যাবেন রিঅর্গানাইজেশন থেকে। সেটা তো সেই সিদ্ধান্ত তো নেবেন শেখ হাসিনা। আমি তো গৌতম রায়নি কোন সিদ্ধান্ত নেবেন। তো আপনি বলতে চাচ্ছেন এই আয়োজনের পিছনে শেখ হাসিনার একটা সম্মতি ছিল। অবশ্যই তারা তার একদিন আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করে তবে এসছে। সেটা বললেনও। এবং সেই দলে কি সাবেক কোনো মন্ত্রী ছিলেন বাংলাদেশের? না, মন্ত্রী নয়, এটা পার্টির। মন্ত্রী কেউ ছিলেন না। কোন মন্ত্রী ছিলেন না। অনেকেই ছাপা হয়েছে হাসান মাহমুদ। হাসান মাহমুদকে বলাও হয়নি, আসেনওনি। তিনি আসবেন বলে আমাদেরকে জানানোও হয়নি। আমাদের জানানো হয়েছিল যে সিনিয়র আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সিনিয়র সদস্যরা, আমাদের ধারণা ছিল ২-৩ জন আসবে। কিন্তু আ শেষ পর্যন্ত ২ জন এসেছিলেন। আর তাদের সঙ্গে যারা থাকেন সবসময় আ ব্যক্তিগত স্টাফের মতনই। তারা ছিল অনেকে। তারা বাইরে ছিল আরকি। মানে ওই মিটিং কক্ষে ছিল না। আপনি এর আগে বলেছিলেন যে ওই ছবিটা তুলেছিল তাকে শনাক্ত করা হয়েছে। তার ব্যাপারে বিস্তারিত জানা গেছে? সেটা বলে আমরা যে আমাদের তো ওইখানটা সিসিটিভি আছে। সিসিটিভিতে দেখা যায়। তো মানে
সবই দেখা একজনকে সন্দেহ করা হচ্ছিল যে সে তার খুব অস্বাভাবিক আচরণ, যে ছাত্রলীগেরই দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তাকে ছবি তুলতে দেখাও গেছে। দেখা যায়নি যে তা নয়। আ এবং সে সেই মানে আরো কেউ তুলে থাকতে পারে। কিন্তু সেও তুলেছে সেটা বোঝা গেল। কিন্তু সে সেই ছবি তুলেছে হয়তো এই কারণে যে নেতার ছবি, এই কারণে হয়তো তুলে থাকতে পারে। সেই ছবি মানে sabotage করার জন্য করেছিল কিনা বলা মুশকিল। সেটা এখন তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ব্যাপারটা খতিয়ে দেখছেন। তো এর মধ্যে আমার সঙ্গে তাদের সঙ্গে আর কোনো কথা হয়নি। জানি না তারা কোনো ওইটার একটা ভিডিও ক্লিপিংস আরকি আমরা তাদেরকে প্রেস ক্লাবের কমিটির কাছে তারা বলেছেন, আবেদন করেছেন আমাদের একটু ভিডিও ক্লিপিংসটা দিন সেটা দেখে আমরা একটু ভালো করে দেখব আরকি।